সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমরা একটা জিনিস নিয়ে চিন্তা করি। ধরি একটা মৌল, একটা উপাদান, এই উপাদানটাতে 92টি প্রোটন আছে এবং এর নিউটন আছে 143টা নিউটন। তাহলে এর পারমাণবিক ভর দাঁড়ালো, এর অ্যাটমিক মাস হচ্ছে 235। একে যদি একটা নিউটন দিয়ে ধাক্কা দেওয়া যায়, একটা নিউটন, তাহলে এখানে নিউটনের সংখ্যা দাঁড়ালো 92টি প্রোটনে থাকলো, কিন্তু নিউটন হলো 144। তখন এর পারমাণবিক ভর দাঁড়ালো 236। এখন এই নিউট্রনটা এর মধ্যে ঢুকে যায়, এই যে আইসোটোপ হইল 236, 235 থেকে 236 আইসোটোপ, এটা তখন ভেঙে দুই টুকরো হয়ে গেল। এক টুকরোতে চলে আসলো 56টি প্রোটন এবং 85টি নিউট্রন, আর এক অংশে চলে আসলো 36টি প্রোটন এবং 56টি নিউট্রন। অর্থাৎ এর পারমাণবিক ভর দাঁড়ালো, এর পারমাণবিক হলো 141, এর অ্যাটমিক মাস 141, আর এর দাঁড়াইলো 2, অর্থাৎ এর অ্যাটমিক মাস দাঁড়ালো 92, এবং তৎসঙ্গে এখানে আর 3টা নিউট্রন বের হয়ে চলে গেল, 3টা নিউট্রন বের হয়ে চলে গেল। তাহলে এই ঘটনাটা দেখলাম আমরা, 92 প্রোটন বিশিষ্ট একটা মৌলের একটা নিউট্রন ধাক্কা দেওয়াতে তার আইসোটোপ হয়ে গেল 236। এই 236 আইসোটোপ বিশিষ্ট মৌলটা ভেঙে দুই টুকরো হয়ে গেল। এক টুকরোতে চলে আসলো 56 প্রোটন, আর একটাতে আসলো 36টি প্রোটন, এবং এখানে পারমাণবিক ভর দাঁড়াইলো 92, এর পারমাণবিক ভর দাঁড়াইলো 141 আর 3, তাহলে নিউটনের সংখ্যা দাঁড়াইলো 144 মোট পাওয়া গেল। আবার যদি আরেকটা ঘটনা আমরা দেখি, এইরকম একটা প্রোটন, এখানে একটা নিউট্রন, এর সঙ্গে এর আরেকটা বস্তু যার একটা প্রোটন, দুটা নিউট্রন একসঙ্গে ঢুকে এটা হয়ে গেল একটা প্রোটন, এবং নিউট্রন হয়ে গেল 3টা নিউট্রন। তাহলে দুটা ঘটনা আমরা দেখতেছি। একটাতে এই নিউট্রন যুক্ত হয়ে বৃহৎ একটা আইসোটোপ হইল, ওই আইসোটোপটা ভেঙে দুই টুকরো হয়ে গেল। আর এখানে দুটো একই ভর বিশিষ্ট পারমাণবিক সংখ্যা বিশিষ্ট দুইটি হয়ে 3টা নিউট্রন হয়ে গেল, কিন্তু বস্তুটা একটাই প্রোটন, অর্থাৎ পারমাণবিক সংখ্যা তার 1। এখন এটা ভেঙে এখানে চলে আসলো একটা প্রোটন এবং 2টা নিউট্রন, আর এখানে একটা নিউট্রন বের হয়ে চলে গেল। তাহলে নিউট্রন 2টা আর একটা 3টা, প্রোটন একটা, এখানে প্রোটন একটা 2টা প্রোটন, এখানে 2টা প্রোটন, এখানে 2টা প্রোটন 2টা নিউট্রন। তাহলে দেখা যাচ্ছে যে এখানে এটা যদি আমরা ধরি হাইড্রোজেন 1 আর এটাতে ধরি যদি আমরা হাইড্রোজেন 1 এটা হয়ে গেল হিলিয়াম 2 4 2 2 4, এবং একটা নিউট্রন বেরিয়ে চলে গেল। তাহলে এখানে দুটো মৌল একত্রিত হয়ে নিউট্রন বের করলো, আর এখানে একটা নিউট্রন একটা আইসোটোপ সৃষ্টি করার পরে ভেঙে দুটো টুকরা হলো, এবং তৎসঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন করলো, এখানেও প্রচুর শক্তি উৎপন্ন করলো। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে
নিউক্লিয়ার বিক্রিয়া। তা নিউক্লিয়ার বিক্রিয়াতে একটাতে দেখতেছি পরমাণুটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা ইউরেনিয়াম ধরি 92-235 এবং এটার আইসোটোপ হলো ইউরেনিয়াম 92-236 এবং এটা দাঁড়ালো বেরিয়াম 56-141 এবং এটা দাঁড়ালো ক্রিপ্টন 3692 এবং তৎসঙ্গে 3টা নিউট্রন ও প্রচুর শক্তি উৎপন্ন করলো। আর এটাতে দুটো হাইড্রোজেনের আইসোটোপ একত্রিত হয়ে একটা হিলিয়াম সৃষ্টি করে তৈরি করে একটা নিউট্রন বের হয়ে গেল এবং প্রচুর শক্তি উৎপন্ন করলো। এখন এই নিউট্রন আবার এই আইসোটোপকে ধাক্কা দিয়ে এটা একবার বিক্রিয়াটা শুরু হয়ে গেলে এই বিক্রিয়াটা চলতে থাকবে এবং এই বিক্রিয়াটাকে বলা হবে চেইন বিক্রিয়া। এবং এখানে যে প্রচুর শক্তিটা উৎপন্ন করবে, এই শক্তি দেওয়ালে গায়ে ধাক্কা লেগে প্রচুর তাপ উৎপন্ন করবে। সেই তাপটা আমরা পানিকে বাষ্পায়িত করে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে প্রচুর আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারবো। এটাই হবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি। তো আমরা এই বিক্রিয়াগুলো দেখলাম দুই ধরনের, একটা বৃহৎ পরমাণু ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর একটা দেখলাম দুটো আইসোটোপ একত্রিত হয়ে একটা নতুন পরমাণু মৌল সৃষ্টি করলো, তৎসঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন করলো। তাহলে আমরা এটা সংক্ষিপ্ত লিখতে পারি ইউরেনিয়াম 92-235 নিউট্রন ভেঙে হয়ে গেল বেরিয়াম 56-141 প্লাস ক্রিপ্টন 3692 প্লাস নিউট্রন 3টা। এই বিক্রিয়াটাকে বলা হবে ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এবং এখানে যে প্রচুর শক্তি উৎপন্ন করলো, যে নিউট্রন উৎপন্ন করলো 3টা নিউট্রন, এই নিউট্রন আবার ওই আইসোটোপকে অনবরত একবার শুরু হয়ে গেলে আবার ভাঙ্গা শুরু হয়ে যাবে, এটাকে নিয়ন্ত্রণ করা খুব জটিল হয়ে যাবে। এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ার ফিশন বিক্রিয়া। আরেকটি বিক্রিয়া আমরা দেখলাম হাইড্রোজেন 11, এটাকে ধাক্কা দিল হাইড্রোজেন 3 আইসোটোপ, এটা ভেঙে হইল একটা হিলিয়াম 24 এবং তৎসঙ্গে একটা নিউট্রন এবং প্রচুর শক্তি উৎপন্ন করলো, প্রচুর শক্তি উৎপন্ন করলো। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হবে ফিউশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এবং এই বিক্রিয়াগুলোতে মাধ্যমে একবার শুরু হলে এই বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে। ওটা নিয়ন্ত্রণ করে যে শক্তিটা পাওয়া যাবে, এই শক্তিটা দেওয়ালে গায়ে ধাক্কা লাগে প্রচুর তাপ উৎপন্ন করবে। ওই তাপটা পানিকে বাষ্পায়িত করে সেই বাষ্প দিয়ে টারবাইন ঘোরাইলে সে টারবাইন থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। যেমন সেটা হলো পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বাংলাদেশের পাবনা রূপগঞ্জে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক চুল্লি ব্যবহার করে সেখানে বিদ্যুৎ উৎপন্ন করার গবেষণা চলতেছে বা প্রকল্প স্থাপন করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে বাংলাদেশ বিদ্যুৎ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া হলো যে বিক্রিয়াতে কোনো মৌল ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র মৌলে বিভক্ত হবে অথবা কোনো ক্ষুদ্র মৌল একত্রিত হয়ে বৃহৎ মৌল সৃষ্টি করে প্রচুর শক্তি উৎপন্ন করবে, সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। আর আমরা যেটা রাসায়নিক বিক্রিয়া দেখি সেখানে ইলেকট্রন ট্রান্সফার হয়, ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন প্রদান করে, ফলে ধনাত্মক ঋণাত্মক সৃষ্টি হয়, সেখানে যৌগ সৃষ্টি করে, অথবা নিষ্ক্রিয় গ্যাসের গঠনের জন্য ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসের গঠন লাভ করে, সেখানে সমযোজী বন্ধন বা সন্নিবেশ বন্ধন, ধাতব বন্ধন ইত্যাদিভাবে নিউক্লিয়ার বিক্রিয়ার বিপরীত হলো ইলেকট্রনের মাধ্যমে বিক্রিয়া, সেটা হলো রাসায়নিক বিক্রিয়া, এটা হলো নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার বিক্রিয়া দুই ধরনের, একটা হলো ফিশন বিক্রিয়া আর একটা হলো ফিউশন বিক্রিয়া। ফিশন বিক্রিয়ায় বৃহৎ ভারী মৌলগুলো ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র মৌলে রূপান্তর হবে, আর একটাতে ক্ষুদ্র মৌল একত্রিত হয়ে বৃহৎ মৌল সৃষ্টি করবে। একটা হলো ফিশন, একটা হলো ফিউশন। এই ফিশন বিক্রিয়া বা ফিশন বিক্রিয়া একবার শুরু হয়ে গেলে এই বিক্রিয়া নিয়ন্ত্রণ করা খুব জটিল হয়ে দাঁড়াবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই বিক্রিয়াটা বলা হবে চেইন বিক্রিয়া।
এই শক্তিটাকে যদি নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করে কোনো দেওয়ালের গায়ে এই পরমাণুগুলো যখন ভেঙে ভেঙে তার প্রচুর শক্তি দেওয়ালের গায়ে ধাক্কা লেগে প্রচুর তাপ উৎপন্ন করবে, ওই তাপ পানিকে বাষ্পায়িত করলে ওই বাষ্প তখন দ্বারা টারবাইন ঘোরাইলে সে টারবাইন থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হবে। সেটা হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক চুল্লির মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারবো। এই হলো রাসায়নিক বিক্রিয়া এবং বিদ্যুৎ শক্তি উৎপাদন। এই হলো তোমাদের অষ্টম অধ্যায়ের সর্বশেষ আলোচনা। আশা করি তোমরা বাকি আলোচনাগুলোকে একটু ধীর স্থিরভাবে ভালোভাবে অধ্যয়ন করলে এই অধ্যায়টা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তোমাদের সকলকে ধন্যবাদ।